যাত্রাটা শুরু হয়েছে আমাদের জীবনে, মানে খবর যেটা হয় সেটা তো 24x7ই হয়, মানে মানুষের জীবনে, এবং জীবনও মানুষের 24x7। আপনারই দেওয়া? হ্যাঁ, 24 আওয়ার্স আপনারই দেওয়া চ্যানেল। আচ্ছা, তখন আজকে সাংবাদিকদের সেই জায়গা নেই, মানে তাদের কাছে সেই মানে প্ল্যাটফর্ম নেই। অনেকে সাংবাদিককে হয়তো এই দেখুন বিভিন্ন ধরনের, আমি যদি খবরটা সত্যি দেখাতে চাই, কেউ হয়তো তার উপরে আক্রমণ করে দিল বা তার উপরে অ্যাটাক করে। এই জন্যই আমরা আগুনেও ঝাঁপিয়ে পড়ি, আমরা জলেও নেমে পড়ি, এবং আমরা ধরুন মানে যেখানে কোনো মানুষ পৌঁছতে গিয়ে 10বার ভাবে আমরা চলে। খবর আসে দিক দিগন্ত থেকে, বিদ্যুৎ বাহিনী খবর। যুদ্ধ, বিদ্রোহ, খরা, বন্যা, দুর্ভিক্ষ, আন্দোলন, শান্তি, এখানেই সাংবাদিকতার নৈশব্দ। অভ্যস্ত হাতেই খবর সাজায়। হ্যাঁ, আজকে আমাদের চ্যানেলে এমন এক ব্যক্তিত্বকে আনা হয়েছে, যিনি সারাদিন, দীর্ঘদিন ধরে শুধু খবর নিয়ে এগিয়ে চলেছে, যেটা আমরা সকালবেলা উঠে সংবাদপত্রে দেখি বা আমাদের সামনে টিভি চ্যানেল চালিয়ে শুনি। বিশিষ্ট সাংবাদিক দীপঙ্কর চৌধুরী। নমস্কার। নমস্কার দিদি ভাই, নমস্কার আপনাদের চ্যানেলকে। আপনাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনাকে। কেমন আছেন বলুন? খুব ভালো আছি, আর আপনি আজকে আমাদের এখানে এসেছেন, আরো ভালো লাগছে, খুব ভালো লাগছে সত্যি। তো আপনার সাথে তো আজকে গল্প করব সাংবাদিকতা নিয়ে এবং খবর নিয়ে। আপনি টিভি চ্যানেলের একজন কর্ণধার এবং খবর আপনার সাথে এগিয়ে চলেছে। আজকে আপনি অনেককে সামনে নিয়ে এসেছেন, যাদের সাক্ষাৎকার আপনি নিয়েছেন। আজকে আমরা আপনাকে পেয়েছি, আপনার সাক্ষাৎকার নিয়ে অনেক তথ্য জানবো এবং সাংবাদিকতা, খবর কিভাবে এগিয়ে চলেছে। তো সাংবাদিকতায় আসার অনুপ্রেরণা? দেখুন, যেভাবে সারাদিনে যা ঘটনা ঘটে সেগুলো আমরা সবাই দেখি, এবং দেখার পর সেগুলো আমরা মনে মনে ভাবি যে যেগুলো আমাদের মনে হয় যে এর বিরুদ্ধে কথা বলা দরকার, কিন্তু অনেকে কি হয়, আমরা সেটা বলার সুযোগ পাই না, বা সুযোগ আমরা নিজেদের মধ্যে আলোচনা করে সেটা একটা জায়গায় গিয়ে কোথাও না কোথাও শেষ হয়ে যায়। কিন্তু আমার তখন থেকে একটা ইচ্ছা ছিল যে আমার যেগুলো চারপাশে ঘটছে বা আমরা যেগুলো দেখছি সেগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। গণতান্ত্রিক দেশে একটা আলোচনা হওয়াটা খুব দরকার, এবং তার একটা একটা প্রোটেস্ট হওয়া দরকার। কারণ মুষ্টিমে কিছু গোষ্ঠী এভাবে তৈরি হয়ে যায়, যখন যারা মনে করে যে এটা ঠিক তো ঠিক, এটা ভুল তো ভুল। কিন্তু আমাদের তো অনেক সময় মনে হয় যে আমার যেটা ঠিক মনে হচ্ছে সেটা ভুল হতে পারে, বা যেটা অন্যজনা ঠিক বলছে সেটা ভুল। সেটা তো আলোচনার মাধ্যমে বা বিভিন্ন রকম ভাবে সেগুলো জাস্টিফাইয়ের মাধ্যমে মানুষের কাছে সেগুলো তুলে ধরা যেতে পারে। তো তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমার সাংবাদিকতা পড়া, বা সেটা অনেক ছোট বয়স থেকে, মানে স্কুল জীবন থেকে না কলেজ জীবনে ঢোকার পর? এটা বলতে পারে যে কলেজ জীবনে ঢোকার পর। কারণ সত্যি কথা বলতে যে চাকরির যা পরিস্থিতি এখন, তো সেখানে তো চাকরি সবাই মানে একটা মনে ইচ্ছে থাকে যে একটা ভালো সরকারি চাকরি করব, করে একটা নিশ্চিন্ত জীবনযাপন করব। কিন্তু এখন যা পরিস্থিতি সমাজে যেভাবে আমরা দেখে আছি, তো সেখানে দাঁড়িয়ে থেকে আমার মনে হয় যে আমি নিজের জন্য চাকরি না দেখি, চাকরিজীবী যারা এখন এই অসহায় অবস্থায় রয়েছে তাদের জন্য লড়াইটা করতে হবে। তো তখন থেকেই একটা ইচ্ছে ছিল যে না, আমি একটা সাংবাদিকতা করব বা মানুষের জন্য কথা বলবো, তাই এই পেশায় আসা। এবং সংবাদ মাধ্যমের মাধ্যমেই তো জনমানুষের সামনে যা ঘটনা ঘটছে সেটা চলে আসে। তো সাংবাদিকতার প্রথম জীবনে, প্রথম দিকে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন কখনো হয়েছেন যখন প্রথম পেশায় এলেন? দেখুন, সাংবাদিকতার জীবনে চ্যালেঞ্জ, যতক্ষণ আপনি এই প্রফেশনে থাকবেন চ্যালেঞ্জ আপনার কাছে থাকবে। হয়তো শুরুর দিকে ঘটনা, আমি বলতে চাইছি এমন কোন ঘটনা প্রথম দিকে হয়েছে যেটা আপনার আজও স্মরণীয়, যে এখানে আমার শুরুতেই এটা এরকম ঘটেছে? এইরকম তো বহু ঘটনা, কেন সাংবাদিকতার জীবনে যারা সাংবাদিকতার সাথে যুক্ত তাদের কাছে মানে এমন ঘটনা তো প্রচুর ঘটনা থাকে। তো তবু আপনি যদি কোনো ঘটনা জানতে চান স্পেসিফিক ভাবে, তো সেক্ষেত্রে শুরুটা সবারই একটা খুব টাফ থাকে। কারণ ধরুন প্রথমে যখন অ আ ক খ শিখি তখন তো খুব একটা টাফ মনেই হয়। তারপর যখন ক্লাস 1 2 3 তে উঠি তখন সেটা আস্তে আস্তে করে মনে হয় যেন 4 5 অতটা টাফ হয় না। আবার যখন আপনি মাধ্যমিক দিতে যাচ্ছেন তখন একটা আবার একটা মানে আপনাকে মনে হয় যে আর একটা আপনাকে সিঁড়ি পেরোতে হবে। তো এরকম ভাবে প্রথম জীবনটা সবারই টাফ ছিল, আমারও খুব টাফ, খুব চ্যালেঞ্জের মাধ্যমে কেটেছে, এবং এখনো চ্যালেঞ্জের মাধ্যমে আমরা কাটছি, বা চ্যালেঞ্জের মাধ্যমে জীবনটা চলছে। তো
তো ঘটনা এরকম অনেকই ছিল। ধরুন কোনো খবর করতে যাব, তখন এরকম একটা খবর, ধরুন রাত্রি 2টোর সময় একটা খবর এসেছে যে এরকম একটা ঘটনা হয়েছে, একটা মানে একজনের সাথে খুব অন্যায় হচ্ছে, তো সেই খবরটাকে দেখাতে হবে। আমার এরিয়ার মধ্যেই ছিল, মানে ধরুন মোটামুটি সেটা হয়তো 15-20 মিনিট, আধ ঘন্টা যেতে হবে। তো আমার কাছে তখন মানে জাস্ট তখন শুরু করেছি, গাড়িরও কোনো প্রভিশন ছিল না। এবার তখন ভাবুন রাত্রি 1টা বা 2টো, তখন কিভাবে গাড়ি পাওয়া যাবে। এবং তখন তুমুল ঝড়ে মানে তুমুল ভাবে মানে বৃষ্টি হচ্ছে, তখন সেই বৃষ্টির মধ্যে তখন খবরটা আপনার কাছে আসে এবং আপনি আমার কাছে খবরটা কভার করতে হবে এবং তার কথা মানুষের জনসম্মুখে তুলে ধরতে হবে। কিন্তু তখন বাজে তখন প্রায় 1টা-1:30 বেজে গেছে এবং মুষলধারে বৃষ্টি হচ্ছে, গাড়িও ছিল না আমার কাছে তখন। কিন্তু তখন আমি ভাবছি যে আমি কি এই খবরটা করবো না ছেড়ে দেবো, মানে এই খবরটা যাবো না ছেড়ে দেবো। তখন আমার মন কোথাও না কোথাও বললো যে আমি যখন খবরের জন্য যখন আমি এগিয়েছি, তাহলে এই চ্যালেঞ্জটা আমাকে নিতে হবে। তখন এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আজকে থেকে এই চ্যালেঞ্জটা আমাকে শুরু করতে হবে, তাহলে আমি জীবনে এগোতে পারবো না, আর এখানেই আমার শেষ হয়ে যাবে। তো সেই রাত্রেই আমি ধরুন আমার একটা ছাতা নিয়ে আমি বেরিয়ে পড়ি খবর করার জন্য। তো তখন আমি প্রায়, আমাদের তখন ছোট্ট একটা ক্যামেরা ছিল, বৃষ্টি পড়ছিল, তখন তো মোবাইল এত ফেসিলিটি ছিল না, তখন আমার কাছে ছোট্ট একটা ডিবি ক্যাম ছিল, মানে ওই ক্যাসেট যে ক্যামেরা গুলো থাকে, ছোট্ট ডিবি ক্যাম বলে এটা, তখন আমার কাছে ছিল। তখন ওই ডিবি ক্যামটা নিয়ে আমি রাত্রিবেলা, একটা ডিবি লাইট ছিল, লাইট গুলো থাকে, ওইটা নিয়ে আমি বৃষ্টির মধ্যে বেরিয়ে যাই। তো তারপরে প্রায় আমার ওই আধ ঘন্টা মতো রাস্তা হেঁটে গিয়ে পুরো ভিজে যাই, এবং যাওয়ার পর খবরটা করি, রিপোর্টটা করি, এবং রিপোর্টটা করার পর সেটাকে আমরা তখন ওই আমাদের তখন ইউটিউবেরও এত প্রচলন ছিল না, বা ধরুন ফেসবুকেরও এত তখন প্রচলন ছিল না, তখন আমরা ওই কেবল টিভির মাধ্যমে খবরগুলোকে প্রচার করতাম। তখন এখানে আমাদের এখানে একটা জনপ্রিয় কেবল টিভি ছিল, তো তাদেরকে আমরা ওই খবরটা তৈরি করে তখন দিয়েছিলাম এবং সেটা প্রচার করেছিলাম। তখন তাদের যে অন্যায় হচ্ছিল সেটার বিরুদ্ধে আমি যখন এই কথা বলেছিলাম, তাদের ভেবে সেই ন্যায়টা তারা পেয়েছিল। ঘটনাটা কি এরকম ছিল, একজন সাংবাদিক এই খবরটাকে পেয়েছে, প্রথমেই সেখানে ছুটে গেছে এবং মানুষের সামনে খবরটাকে টেলিকাস্ট করার ব্যবস্থা করে দিয়েছে। এটা যখন আপনি করতে পেরেছেন, মানে ব্যাপারটা কি এরকম ছিল? হ্যাঁ, ব্যাপারটা এরকমই ছিল, কারণ এটা একটা খবর ছিল যেটা মানে খুব একটা প্রাসঙ্গিক খবর না, কিন্তু খবরটা কারো রিলেটেড, যেটা খুবই বেদনাদায়ক খবর ছিল, মানে তার পাশে কেউ দাঁড়াচ্ছিল না। প্রথম যখন এটা আপনি এটা তো বলা ছিল একটা সাংবাদিকের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, কারণ যে খবরটা, একটা খবরের জন্য অনেক সাংবাদিক, অনেক চ্যানেল উড়ে বেড়াচ্ছে, তো আমি সেই সাংবাদিক যে প্রথম জনসমক্ষে খবরটাকে এনেছি, সেটা আনার পরে কেমন মনে হচ্ছে? খুব ভালো মনে হয়েছিল, সবারই একটা ইন্সপিরেশন, যখন ভালো কাজ করে নিজের ভেতর থেকে একটা গর্ব মনে হয়। মানে আপনি যদি কেউ আপনাকে আর্টিফিশিয়াল যদি আপনাকে মানুষ বলে তুমি খুব ভালো কাজ করেছো, কিন্তু সেক্ষেত্রে আপনার কোথাও মনে হবে সত্যি কি ভালো করেছি, না আমার তো মনে হচ্ছে না সেরকম কিছু করেছি, হয়তো আমাকে খুশি করার জন্য বলছি। কিন্তু যখন আপনি সত্যি নিজে থেকে ভালো কাজ করছেন, আপনার মন বলছে না কাজটা ভালো হয়েছে, তখন কেউ আপনাকে অ্যাপ্রিসিয়েট করুক বা না করুক, নিজেকে নিজে একটা অ্যাপ্রিসিয়েশন করার একটা, তখন তো আপনার মানে ভালো লাগার জায়গা তৈরি হবে। তো অবশ্যই ভালো লেগেছে। একটা চ্যালেঞ্জ থাকে, তার সাথে একটা থ্রিল থাকে, এবং সবসময় সত্যিকে সামনে তুলে ধরার একটা প্রবণতা থাকে, এবং সেটাই উচিত। তো আপনি আজ, আমি যতদূর জানি, আপনি প্রায় 14 বছর সাংবাদিকতার সাথে যুক্ত। তা প্রথম জীবনে আপনি ফিল্ড এরিয়াতে ছিলেন, এখনো ফিল্ড এরিয়াতেও আছেন, এখন বোধহয় অনেককে নিয়ে আপনার সাথে চলতে হয়। তা তখন যেরকম সংবাদ মাধ্যমের ব্যবহার ছিল বা সংবাদের যেরকম প্রভাব ছিল, কতটা বদলেছে আজ 14-12 বছর পেরিয়ে? দেখুন, সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়। তখন আমাদের কিপ্যাড ফোন ছিল, এখন অ্যান্ড্রয়েড ফোন হয়েছে, এখন আইফোন হয়েছে, এখন অনেক কিছু সফটওয়্যার আপডেট হয়েছে, অ্যাপস এসছে। তখন কম্পিউটার ছিল, উইন্ডোজে ছিল, এখন ম্যাক এসছে, এবং উইন্ডোজের 11 মানে উইন্ডোজ 11 এখন মানুষ ইউজ করছে, আরো আপডেট আসছে রিসেন্টলি। তো সবকিছুরই একটা চেঞ্জ হয়েছে। 14টা বছর একটা খুব কম সময় নয়। তখনকার সাংবাদিকতার এখনকার সাংবাদিকতা অনেকটাই পার্থক্য হয়েছে। মানুষ এখন খবর হাতের মুঠোয়। আপনি আপনার যে কোনো কথা আপনি এখন আপনার এই একটা মোবাইলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, তখন সেই সুযোগটা ছিল না। তো সেক্ষেত্রে কি হয়েছে কি, এখন জিনিসটা অনেক ইজি হয়ে গেছে মানুষের কাছে। অর্থাৎ তখন যখন আমরা কাজ করেছি, সেই কাজ করে এসে এখন কাজ করাটা মানুষের আরো অনেকটা বেশি ইজি হয়েছে। তো এখন মানুষ ডিজিটাল হয়ে গেছে, সব খবর মানুষের কাছে পৌঁছতে পারছে, যার ফলে তখন আমরা তো সারাদিনে হয়তো 3টে স্টোরি করতে পারতাম, এখন সেখানে জায়গা 10টা স্টোরি করতে পারছি। এই চেঞ্জগুলো হয়েছে। আচ্ছা, আপনার টিভি চ্যানেল 24 আওয়ার্স, তো আপনি 24 আওয়ার্স এর সাথে প্রথম থেকে যুক্ত ছিলেন, না এটা কিভাবে আপনার যাত্রাটা শুরু হয়েছে? যাত্রাটা শুরু হয়েছে আমাদের জীবনে, মানে খবর যেটা হয় সেটা তো 24x7ই হয়, মানে মানুষের জীবন, এবং জীবনও মানুষের 24x7 চলে, আর আমরা কাজটাও করি 24x7। তাই আমরা ভেবেছিলাম আমি যখন শুরু করি, তাহলে আমাদের নামটা এমনই হওয়া দরকার যে এই কাজের সাথে রিলেটেড। এই নামটা কি আপনারই দেওয়া?
হ্যাঁ, 24 আওয়ার্স আপনারই দেওয়া চ্যানেল। আচ্ছা, তখন আমার মনে হলো যে আমি একটা 24 দিয়ে যদি কিছু নাম রাখি তাহলে এটা আমার কাজের সাথে রিলেট করে। তো যাত্রাটা কিভাবে শুরু হয়েছে, মানে পরিমণ্ডলটাকে সাজিয়ে সেই 24 আওয়ার্স কে শুরু করার কি চ্যালেঞ্জ ছিল, সেই ঘটনাটা যদি একটু বলেন। দেখুন, চ্যালেঞ্জটা খুব টাফ ছিল, কারণ একটা চ্যানেলকে স্টাবলিশ করা বা চালানো খুব ডিফিকাল্টি, এবং এই লাইনে টিকে থাকাও খুব ডিফিকাল্টি, কারণ এখন প্রচুর কম্পিটিশন। তারপরে মানুষের কাছে এখন অনেক রকম ভাবে মানে মানুষ অনেক কাজের সাথে যুক্ত হতে চায়, কিন্তু সাংবাদিকতার কাছে কেউ বলতে চায় যে না, এই কাজে খুব পরিশ্রম, বা এই কাজ করলে খুব রিস্ক আছে, এই কাজের জীবনে সার্থকতা নেই। মানুষ শুধু ধরুন একটা একটা প্রফেশনকে বেছে নেয়, একটা ডাক্তার, উকিল, লয়ার বা কোনো ইঞ্জিনিয়ার হতে চায়, বা সরকারি চাকরি, প্রথমেই বললাম মানুষ তো স্যাটিসফ্যাকশন জব চায়, কিন্তু সাংবাদিকতা জবটা যারা করে তারাই বুঝতে পারে যে এর মধ্যে কত অ্যাডভেঞ্চার রয়েছে, কত এর মধ্যে আপনি একদম স্যাটিসফ্যাকশন পাবেন। থ্রিলিং জায়গা, যে হ্যাঁ, আপনি বললেন রাত্রিবেলায় আমি বৃষ্টির মধ্যে চলে হ্যাঁ, যাচ্ছি, চলে যাচ্ছি, বা অনেক সময় এরকম খবর কভার করতে হয় যেখানে আগুন জ্বলছে, সেখানে আগুনে সেখানে ঢুকতে ভেতরে হয়। গিয়ে সেভাবে ওটা খবরটা বার করতে হয় যে কত ভেতরে ঢুকে একদম ইনডেপথ কি করে তো লাগলো। শুধু আমি না, প্রত্যেকটা সাংবাদিকই সেই সবাই কাজই করে, সেই কাজই সেটাই করে, এবং হ্যাঁ। সেই ব্রত নিয়ে তারা এগোয়, এবং সেইভাবেই তারা কিন্তু রিস্ক নিয়ে জীবনে কাজ করে। কিন্তু দেখুন, আজকে সাংবাদিকদের সেই জায়গা নেই, মানে তাদের কাছে সেই মানে প্ল্যাটফর্ম নেই। অনেকে সাংবাদিককে হয়তো, এই দেখুন, বিভিন্ন ধরুন আমি যদি খবরটা সত্যি দেখাতে চাই, কেউ হয়তো তার উপরে আক্রমণ করে দিল, বা তার উপরে অ্যাটাক করলো, কিন্তু সে তো মানুষের জন্য খবরটা তুলে ধরছে। আপনার খারাপ লাগলে আপনি বলুন, কিন্তু তার উপরে অ্যাটাক করা এরকম কি বা কোনো ঘটনার সম্মুখীন হয়েছে যে সাংবাদিকতার জীবনে আমি সত্যি খবরকে সামনে এনেছি, সেটা হতে পারে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে গেছে, বা কোনো একটা নির্দিষ্ট পরিমণ্ডল, যেটা আমরা বলি কোনো শোষক শ্রেণী, তার বিরুদ্ধে গেছে, মানে সে অর্থে ধরুন কোনো শিল্পপতিদেরই বিরুদ্ধে গেছে, যে পুরো সমাজটাকে বা পুরো পরিকাঠামোকে চালনা করছে, তার সম্মুখীন আপনি কখনো হয়েছে যে সত্যিকে সামনে এনে? তাই হতে হয়, আমি কেন, সমস্ত সাংবাদিককেই এইটা হতে হয়, কারণ আমি যখন কারোর বিপক্ষে বলবো তার খারাপ লাগবে, এবং পক্ষে বলবে তার ভালো লাগবে, কিন্তু সে যখন খারাপ মানে তার যদি কোনো দোষ আমরা তুলে ধরি তখন তার আবার খারাপ লাগবে। এই চ্যালেঞ্জ তো সারা জীবন থাকবে এবং চলছে। বলছি সেই চ্যানেল মোকাবিলা করতে কেমন লাগছে? খুব ভালো লাগে, কারণ আমরা তো সত্যের জন্য মানে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আমরা কাজ করি, তো আমরা সেটা ভালো লাগে। আপনিও একজন সাংবাদিক হিসাবে, একজন অ্যাঙ্কার হিসাবে আপনি কাজ করছেন, আপনিও মানুষের কথা তুলে ধরছেন, কোথাও না কোথাও আপনারও এটা খুব ভালো লাগে যে আপনি সত্যি কথা মানুষের কাছে তুলে ধরতে পারছেন। তো সত্যের জন্যই আমাদের লড়াই, সেই জন্যই আমরা আগুনেও ঝাঁপিয়ে পড়ি, আমরা জলেও নেমে পড়ি, এবং আমরা ধরুন মানে যেখানে কোনো মানুষ পৌঁছতে গিয়ে 10 বার ভাবে আমরা চলে যাই। যেমন এক সময় নন্দীগ্রাম সিঙ্গুরের ঘটনা ঘটেছিল, সেখানে বাড়ির লোক খবর পেয়ে ঘাবড়ে যেত যে এখানে আমার ছেলে বা মেয়ে সাংবাদিক হিসাবে গেছে। আপনার সেই পটভূমিকাতেও আপনার মানে সাংবাদিককে ছুটে যেতেই হবে, একদম যে কোনো জায়গায় ছুটে যেতে হবে, এবং সাংবাদিকরা যায়ও সেখানে ছুটে, তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করে। সেই জন্য প্রত্যেকটা সাংবাদিক, তাদেরকে আমার মনে হয় সবাইকে একটা সম্মান জানানো উচিত, তাদেরকে পাশে থাকা উচিত, এবং তারা মানুষের জন্য কাজ করছে। কারণ এই যে সংবিধানের চতুর্থ স্তম্ভ বলা হয়, একদম একদম আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে মিথ্যেচারিতাকে বন্ধ করা হবে। তো অনেক ফেক নিউজ বেরোয়, তো মানে সেই ফেক নিউজ আপনাদের পেশাদারিত্বে কতটা আঘাত আনে, বা আপনি যখন সেই সত্যটাকে সন্ধান উদ্ঘাটন করে বার করলেন মানুষের সামনে, মানুষ কি তখন দেখেছেন, ডিফারেন্সিয়েট করতে পারছে যে এটা ফেক, এটা সত্যি? না, একদম। যদি কোনো ফেক নিউজ কেউ যদি করে এবং সেটাকে প্রচার করে, এবং তার যদি সত্যতা আপনি তুলে ধরতে পারেন, আপনিও গণতন্ত্রীয় দেশে বাস করেন, আপনারও অধিকার আছে সেই নিউজের সমালোচনা করতে। আপনি যদি করতে পারেন, আপনাদের তথ্য থাকে, আপনি তুলে ধরলে মানুষ তাকে আরো বেশি অ্যাপ্রিসিয়েট করে, যে মানুষটা ভুল খবর বলছে। এবার সবাই তো ঠিক বলে সেটা নয়, কিন্তু আপনাকে যদি সেটা আপনার বিচক্ষণতার সাথে, পেশাদারিত্বে কতটা আঘাত আনে? দেখুন, আঘাতের ব্যাপারে কথা যদি বলতে চান, যে যার নিজের স্বাধীনতায় তাই খবর করে, সে হয়তো খবরটা একটা অ্যাঙ্গেল দিয়ে করছে, আমি একটা অ্যাঙ্গেল দিয়ে করছি, মানুষ সেটা ডিসিশন নেবে যে কোন খবরটা ঠিক আর কোনটা ভুল। ঘটনাটা হয়তো ঘটেইনি, বা হয়তো একটুখানি ঘটেছে, ফেকটা আমরা কখন বলছি যে ঘটনাটা ঘটেইনি, সেটা আমি দেখুন, যারা এরকম সাংবাদিকতা করে তারা, আমার মনে হয় যে তাদের সাংবাদিকতা বেশি দিন চলবে না, কারণ মিথ্যে কথা লোককে বুঝিয়ে বেশি দিন মানে বোঝানো যাবে না। আমি যদি লাগাতার মিথ্যে কথা বলি, লোক আর আমাকে কি ফলো করবে বা আমার নিউজ খবর দেখবে? নিশ্চয়ই দেখবে না। প্রথমবার বিশ্বাস করলো, দ্বিতীয়বার করলো, তৃতীয়বার করলো, চতুর্থবারে যদি আমি সত্যি খবরও দিই, মানুষ ভাববে এরা ভুল খবরই দেয়, এদের খবরকে বিশ্বাস করো। ডিজিটাল মিডিয়া এখন এসছে আজ 2026-এ, একটু আগে আপনি বললেন অনেক ইউটিউব চ্যানেল এসছে, ফেসবুক চ্যানেল এসছে, স্যাটেলাইট চ্যানেল আছে, গ্রাউন্ড চ্যানেল আছে। তো ওটিটি প্ল্যাটফর্ম আর ডিজিটালের মাঝে দাঁড়িয়ে
সাংবাদিকতা কি কোথাও ধাক্কা খাচ্ছে না অনেক বেশি এগিয়ে যাচ্ছে? দেখুন, যারা এই প্রফেশনটাকে নিজের মন থেকে করে বা এটা যারা একেবারে বাই হার্ট করতে চান, আমার মনে হয় কোনো জিনিসই ধাক্কা লাগার কথা নয়। সময় আসবে, যুগের সাথে সাথে নতুনত্ব টেকনোলজি আসবে, সেটাকে অবজার্ভ করে নিয়ে এগোতে হবে। আপনার কাজ মানুষের কাছে সত্য ঘটনা তুলে ধরা, সেটাই আমরা করি এবং আগামী দিনেও করবো। যারা সাংবাদিকতা করছে সবাই একই কাজই করে। সাংবাদিকতা পড়তে গিয়ে একটা প্রশ্ন আমার খুবই মনে আসে, খুব পড়াশোনা করতে হয় কেন? আপনাকে রাজনীতি সম্পর্কে একটা সম্যক ধারণা রাখতে হবে, সমাজতত্ত্ব রাখতে হবে, অর্থনীতির উপর রাখতে হবে, চিকিৎসা বিজ্ঞানে রাখতে হবে, খেলা বিনোদন। তো এই পুরো ব্যাপারটার কিভাবে ব্যালেন্স করেন? প্রত্যেকটা আঙ্গিক একজন সাংবাদিককে ওয়াকিবহাল থাকতেই হবে। হয়তো কোনো স্পেশালাইজেশন থাকে, অনেক স্পেশাল ফিল্ডে তাকে পাঠানো হচ্ছে, সে খেলা নিয়ে কথা বলতে ভালোবাসে, কেউ রাজনীতি নিয়ে। আপনি এখানে 24 ঘন্টার সিইও, তো আপনি একটা চ্যানেল যখন চালাচ্ছেন আপনাকে তো সব ব্যাপারে সম্যক ধারণা রাখতে হয়েছে, বা যে কোনো মুহূর্তে যে কোনো ধরুন ইন্টারভিউ এর সম্মুখীন হতে হয়েছে, আপনি এটাকে মানুষের সামনে যেতে হয়েছে, আপনি এটাকে কিভাবে ব্যালেন্স করেন? এত পড়াশোনা করে এত জেনে আর উত্তরোত্তর বাড়াতে হয়, তো এটা কি করে আপনি ব্যালেন্স করেন? দেখুন, ওই আগেই বললাম না, সাংবাদিকতা যারা মন থেকে করে তো তাদের কাছে কোনো জিনিসের চ্যালেঞ্জ মনে হয় না। তো আপনি যখন শুরু করেন, হয়তো ভুল হয়, তো ভুল থেকেই মানুষ শেখে। আমারও ভুল হয়েছে, তো সেখানে কেউ না কেউ আমার ভুলটা ধরিয়ে দিয়েছে, তখন আমি বুঝতে পেরেছি যে এটা এইভাবে করলে ভালো হয়। তো সেইভাবে রেকটিফিকেশন করতে করতে আস্তে আস্তে জিনিসটা ভালো হয়ে যায়। মানে এটার উপরে খুব ইনডেপথ কোনো নলেজ নিয়ে পড়াশোনা করে ধরো রাজনীতির খবর করছেন, তো একজন রাজনীতিবিদের সামনে বসে বা রাজনীতিকে বলতে গেলে যে পটভূমিকা চলছে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ, তার উপরে কি খুব ইনডেপথ নলেজ নিয়ে এগোতে হয়? অবশ্যই নলেজ তো লাগবে। যার যত নলেজ থাকবে সে তত বড় সাংবাদিক হতে পারবে। নলেজ সব জিনিসেই থাকে, যার যত নলেজ সে ততটা অ্যাচিভমেন্ট করতে পারে। পড়াশোনার আগে কিছু নেই। তো যতটা করতে পারে মানুষ ততটা সে সেইভাবে প্রশ্ন রাখতে পারে, সেইভাবে ক্যাচিং করতে পারে। সবাই চেষ্টা করছে, আমিও চেষ্টা করি যতটা পড়াশোনা করে জানতে পারি। হয়তো আমি সবটা নাও জানি, সেক্ষেত্রে আমি হয়তো অন্য কারোটা দেখে শিখি সেই জায়গাটা পরের বারে আরো ভালো করার জন্য। যখন ভোট চলে, বিধানসভা বা লোকসভা যে কোনো ভোটের সময় কিছু কিছু চ্যানেল, এটা তো অনস্বীকার্যই যে কোনো একটি দলকে পক্ষপাতিত্ব করে খবর বার করছে, সেটা শাসক দল হতে পারে, বিরোধী দল হতে পারে। এই সম্পর্কে আপনি কি বলবেন? দেখুন, যে কোনো চ্যানেলের তার একটা ইন্ডিপেন্ডেন্ট রাইট আছে, সে কি করবে তার ব্যক্তিগত ব্যাপার। আপনার যদি মনে হচ্ছে যে সে কোনো দলকে সাপোর্ট করে করছে, তাহলে আপনি বুঝতেই পারছেন যে সে কোনো দলকে সাপোর্ট করে, তার ভালোটা আপনি নিন, তাহলে এটা কি উচিত? কেন বলছি, নিরপেক্ষতা সাংবাদিকের বা সংবাদ মাধ্যমের থাকা উচিত। সেখানে কোনো পক্ষপাতিত্ব করে তাকে আমি আসনে বসাবো বলে বা তাকে বিরোধীদের ঠেলে দেবো বলে এই ব্যাপারগুলো সাংবাদিকদের মধ্যে করছে, এটা কি কোনো পরিচালনা থেকে হচ্ছে, না এটা স্বতঃস্ফূর্ত ভাবে সংবাদ মাধ্যম বা সাংবাদিকরাও করতে চাইছে? এটা দেখুন, যে যার একটা ইন্ডিপেন্ডেন্স, তাদের একটা নিজের ধারণা। তবে আমার মনে হয় যে সব খবর তুলে ধরা দরকার, ব্যালেন্স করা দরকার এবং পক্ষপাতিত্ব না করেই খবর করা দরকার। কে কি করছে আমি তো বলতে পারবো না, তবে আমি এটা জানি যে স্বতঃস্ফূর্ত খবর, মানুষের সত্যিটা দেখানো উচিত। যেটা সত্যি সেটা বলুন, যেটা সত্যি নয় সেটা বলবেন না। আমার মনে হয় এটাই হওয়া উচিত। এআই প্ল্যাটফর্ম নিয়ে কি বলবেন? এখন তো এআই এর যুগ হয়ে গেছে অনেক। দেখুন, এআই খুব চটপট বিকৃত করে দিতে পারে। না, এআইটা খুব ভালো জিনিস, কম্পিউটার খুব ভালো জিনিস। আপনি ভালো দিকটা নিন, খারাপ দিকটা নেবেন না। সবারই একটা খারাপ ভালো দিক থাকে। খারাপটা নিয়ে যদি আপনি এগোতে চান, বেশি দিন এগোতে পারবেন না। আমার মনে হয় এআই খুব ভালো প্ল্যাটফর্ম, আমাদের কাজের জন্য খুব ভালো। আমরা তার ভালো দিকটা নিয়ে কাজ করতে চাই, কাজ করছি। খারাপ দিকটা বাদ দিয়ে করুন, যারা এটা করছেন আমার মনে হয় করবেন না এটা। অনুসন্ধানকারী যে সমস্ত খবর হয়, ধরুন একটা কোনো মার্ডার কেস হয়েছে বা কোনো রেপ কেস হয়েছে, এটা তো প্রচন্ড ইনডেপথে ঢুকে একটা খবরটাকে বার করতে হয়, তার প্রতিবেদনও লিখতে হয়, বা যেটা স্যাটেলাইট চ্যানেলে হলে আমাদের সেই প্রতিবেদন দর্শকের সামনে তুলে ধরতে হয়। তো সেটা তৈরি করার ক্ষেত্রে আপনার কতটা, কোন দিকে ঝুঁকি থাকে, কোন দিকে চ্যালেঞ্জ থাকে, সেটা কিভাবে দেখেন? খুব অনুসন্ধিৎসু যে খবরগুলো। দেখুন, আমি শুধু চেষ্টা করি যে সত্যটা কিভাবে খুঁজে বার করবো, সেটা যতটা আমি তথ্য জোগাড় করে সেগুলোকে পয়েন্ট আউট করে আমরা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করি, এবং যতটা আমাদের কাছে তথ্য থাকে সেই অনুযায়ী মানুষকে সেগুলোকে আমরা দেখাই। সেখানে আপনারা কি কি, মানে আপনি নিজে কি কি অ্যাটেম্প নেবেন? যে একটা মার্ডার কেস হয়েছে, আমি প্রথম খবরটা হয়তো বার করবো যে কোথা থেকে এই ঘটনার মোড় হয়েছে, বা কোথাও গ্যাং রেপ হয়েছে, সেটা কিভাবে হয়েছে, কিভাবে হয়েছে, দুর্ঘটনা কিভাবে হয়েছে, কখন হয়েছে,
এটা কোন সময় হয়েছে, কিভাবে ঘটলো, তার ব্যাকগ্রাউন্ডটা কি, যার এই ঘটনাটা ঘটেছে তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা কি, কেন হলো, তার ফ্যামিলির সাথে সহানুভূতিও রাখতে হবে খবর করতে হলে। তো সমস্ত কিছু দিকগুলোকে মেনশন করে এগোতে হবে। আপনার চ্যানেল 24 ঘন্টার রেসপন্স কিরকম? 14 বছরে কি মনে হচ্ছে? দেখুন, এটা তো আপনারা বলবেন রেসপন্সের ব্যাপারে, কারণ আমি তো চেষ্টা করছি আমার কাজ করে যাওয়ার। ভালো খারাপ আপনারা যেটা ডিসিশন নেবেন, আমি আমার যতটা বেস্ট আমি দেওয়ার চেষ্টা করছি। বাকি আপনারা বলবেন যেটা কতটা আমি করতে পারছি, কতটা পারছি না। সাংবাদিক জীবনে কোথাও সংবর্ধনা বা কোনো পুরস্কৃত হয়েছেন এমন কোনো বিশেষ খবরের জন্য বা কোনো প্রতিবেদনের জন্য, যদি একটু শেয়ার করেন। দেখুন, প্রত্যেকটা সাংবাদিক যে চায় যে তার কাজের উপর একটা পুরস্কার পেতে, পুরস্কার কম ছোট বড় সবই পুরস্কার আমি পেয়েছি, কিন্তু আমি মনে করি পুরস্কারের চেয়ে বড় পুরস্কার মানুষ যখন বলে এই খবরটা খুব ভালো করেছো এবং খবরটা তোমার সত্যি খুব জাস্টিফাইড হয়েছে, এটা সবচেয়ে বড় পুরস্কার। শুধুমাত্র একটা ট্রফি বা মেডেল কোথাও থেকে পাবো বলে আমি খবর করছি সেটা নয়, মানুষের জন্য খবর করি, যখন মানুষ তাকে অ্যাপ্রিসিয়েট করে সেটা আমাদের কাছে সবচেয়ে বড় পুরস্কার। এরকম পুরস্কার আমি অনেকেই পেয়েছি এবং প্রত্যেকটা সাংবাদিকই পায় যারা খবরটা বাই হার্ট করার চেষ্টা করে। এত অল্প বয়সে একটা সাকসেসফুল জায়গায় অলমোস্ট চলে যাওয়া ধরে নিচ্ছি, কারণ একটা চ্যানেলের আপনি কর্ণধার সিইও, আপনি আপনার অনেক ছেলে মেয়ে চাকরিরও সুযোগ করে দিচ্ছেন এবং আপনি নিজেও দৌড়ে বেড়াচ্ছেন। সে খুব ছোটবেলা থেকে এটাকে নিয়ে ভেবেছেন বলে কি খুব তাড়াতাড়ি কোনো সাফল্যের দরজায় এসে দাঁড়িয়েছেন বলে মনে হয়? দেখুন, ভাবনাটা আপনার সঠিক হতে হবে এবং তার মধ্যে ডেডিকেশন রাখতে হবে। ভাবলাম এবং যখন কাজ করার সময় সেটাকে আমি খুব কষ্ট হচ্ছে বলে ছেড়ে দিলে হবে না, আপনাকে কোনো জিনিস ধরতে হবে, মানে আঁকড়ে ধরে থাকতে হবে। আপনার সেটা যে কোনো জায়গায় যে কোনো ফিল্ডে সেই মাটিটাকে আপনাকে কামড়ে ধরে থাকতে হবে, 1 ইঞ্চি জায়গা ছাড়লেও হবে না। সেটাই আমি চেষ্টা করেছি এবং চেষ্টা করে কতটা সাকসেস পেয়েছি আমি জানি না, কিন্তু এটা পেয়েছি। এই যে আজকে আপনি এসেছেন, আমার কথা জিজ্ঞেস করছেন, এটা ভালো লাগছে যে আমি অ্যাটলিস্ট একটা কিছু করতে পেরেছি যেটা আমি মানুষের কাছে আমার কথাটা পৌঁছে যাওয়ার একটা জায়গা তৈরি করতে পেরেছি, এই জন্য খুব ভালো লাগে। তো সাংবাদিকদের যখন লাইফটা খুব চ্যালেঞ্জিং, সেখানে ব্যক্তিগত এবং পেশাগত জায়গাটাকে খুব ব্যালেন্স করে চলতে হয়, তো সেটা আপনি চলেন কি করে? দেখুন, এইটা আমি আগেই বললাম, যারা বাই হার্ট প্যাশনেবল, যারা কাজ করছে বা যারা বাই হার্ট করতে চাইছে তাদের ক্ষেত্রে এটাই তো এরকম কোনো ঘটনা হয়েছে কোনো কোনো অকেশনে আপনি বসে আছেন, পারিবারিক কোনো অকেশনে, সেখান থেকে কোনো খবর এসছে, ধরুন আগুন লাগার খবর, রেল দুর্ঘটনার খবর, খবর তো কখন, তো মানে ঘটনা কখন ঘটবে তার পেছনে সেটা আমরা বুঝতে পারি না, তো তার পেছনে সাংবাদিককে দৌড়তে হচ্ছে, সংবাদ মাধ্যমকে দৌড়তে হচ্ছে। এরকম ঘটনা কখনো ঘটেছে যে পারিবারিক কোনো আড্ডায় বসে আছেন বা কোনো বন্ধুদের সাথে একটা অন্য রকমের আলোচনা চলছে, হঠাৎ খবর এসছে, আপনাকে বেরিয়ে যেতে হয়েছে? হ্যাঁ, এটা তো সব সাংবাদিক ক্ষেত্রেই এটা ঘটে। এবার সেক্ষেত্রে যদি আমার সাবস্টিটিউট কেউ সেখানে থাকে, সে খবরটা সংগ্রহ করতে পারে, সে তখন সেখান থেকে করে পাঠায় এবং আমরা তখন খবরটা টেলিকাস্ট করি। যদি কেউ না থাকে তখন আমাকে যেতে হয়, কারণ আমার সবার আগে সংকল্পই আমি নিয়েছি যে আমি জার্নালিস্ট একজন, সেই জন্য সেই সংকল্পটাকে মাথায় রেখে আগে আমার কাজ, তারপরে সবকিছু। সেই জায়গাটা তখন কেমন মনে হয় যে ইস, আমাকে উঠে আসতে হচ্ছে, এরকম মনে হচ্ছে নাকি না এটা আমার শপথ ছিল, আমি তো জনসমক্ষে তুলে ধরবো বলি, এটা আমার খুব ভালো লাগার জায়গা? এটা আমার শপথ ছিল এবং এটা নিয়ে আমি এগোতে চাই, তাই আমার এটা কোনো কষ্ট হয় না, আমি কাজ করতে আমার ভালো লাগে। তো সাংবাদিকতার বাইরে একটু অবসর পান নিশ্চয়ই? অবসর আমার কাজের মধ্যে, যেটুকু আমি যখন কাজ একটু কম থাকে ওটাই আমার অবসর। আমি মনে করি কাজের মধ্যে থাকাটাই আমার কাছে সবচেয়ে বড়, মানে অবসর না থেকে কাজ করাটাই আমার ভালো লাগে। কি পছন্দ করেন, মানে ঘুরতে, বেড়াতে, খেতে, গল্পের বই পড়তে? দেখুন, মানে কোনো হবি? যে কটা নাম বললেন সবই ভালো লাগে, কিন্তু তার মধ্যে ভালো লাগে হচ্ছে কাজ করতে, খবর সংগ্রহ করতে। মানে এটাই আপনার একদম জীবনের তপস্যা যে আমি ঘুরতে যাই যখন তখনও খবর সংগ্রহ করি, যখন কোনো অকেশনেও যায় সেখানেও কোনো স্টোরি বা খবর করতে পারি কিনা সেটাই সবসময় মাথায় ঘুরতে থাকে। তো এই প্রজন্মে যারা সাংবাদিক হচ্ছে তাদের আপনি কি বার্তা দেবেন, কিভাবে এগোবে? দেখুন, ডেডিকেশন নিয়ে কাজ করতে হবে এবং কোনো জায়গাতেই সেটা হাল ছেড়ে দিলে হবে না, একটা হাল ধরে রাখতে হবে। খারাপ ভালো সময় আসবে, খারাপ সময় ভাববে যে আমাকে এই কাজটা অতিক্রম করে ভালো সময় অটোমেটিক চলে আসবে, অর্থাৎ যেভাবে এগিয়ে যাবে দেখবে আস্তে আস্তে অনেকটা দূর এগিয়ে যাচ্ছে, বুঝতেই পারবে না কখন এগিয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ, আপনার সাথে অনেকক্ষণ গল্প করলাম এবং আমার আজকে খুব ভালো লাগছে যে আপনি একজন সাংবাদিক, আপনি অনেকের জীবনের কথা তুলে এনে জনসমক্ষে প্রকাশ করেন। আমি আজকে সুযোগ পেয়েছি আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানানোর জন্য, এবং আপনি কিভাবে উঠে এসেছেন এবং একটা চ্যানেলের কর্ণধার হয়ে উঠেছেন, খুব অল্প বয়সেই বলা চলে, সেটা বলাই বাহুল্য যখন আপনার সাথে গল্প করছি। তো অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন, আপনার যে শপথ এগিয়ে চলুন,
কারণ এটা চতুর্থ স্তম্ভ, সংবিধানের চতুর্থ স্তম্ভ হিসাবে আমরা দেখছি। খুব একটা নোবেল প্রফেশন, সেই প্রফেশনের জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন আপনার চ্যানেল। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এখানে আসার জন্য, আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আপনাদের চ্যানেল আরো বড় হোক, এগিয়ে যাক, সুযোগ দিক এই কামনা করি। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। নমস্কার।